তো নির্বাণ মূলত এটা কি বোঝায় যে নির্বাণ বলতে মূলত মুক্তিকে বোঝায়, যেখানে মানুষকে আর জন্মাতে হয় না। কুষাণ সম্রাট কনিষ্কের সময়ে সমসাময়িক লেখক ছিলেন অশ্ব ঘোষ, যিনি বৌদ্ধ ধর্মে নির্বাণ বা মুক্তি বলতে কী বোঝায় তা নিয়ে সুন্দর একটা উপমা দিয়ে ব্যাখ্যা করেছেন। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে নির্বাণ নিয়ে কে বৌদ্ধ ধর্মের তিনি উপমা দিয়েছেন, তখন উত্তরটা হবে অশ্ব ঘোষ। এবং তিনি লিখেছেন যে প্রদীপের তেল ফুরিয়ে গেলে যেমন তার শিখা নিভে যায়, তেমনি জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে চিরতরে মুক্তি বা নির্বাণ মেলে। এই ব্যাখ্যা বৌদ্ধ ধর্মের হিনজান শাখার। কিন্তু মহাজনীয়দের মহা মহাজানীদের ধারণা ছিল যে নির্বাণ মূলত একটি অবস্থা যেখানে কোনো কিছুই যেখানে নির্বাণ এমন একটি অবস্থা যেখানে কোনো কিছুই নেই। পরবর্তীকালে অবশ্যই এই ধারণাগুলিতে অন্যরকম পরিবর্তন হয়েছে, এবং আমরা মূলত এখান থেকে যেটা আরও বেশি জানতে পারলাম যে বাংলাদেশে মূলত এই সময় তান্ত্রিক বৌদ্ধ মতের একটা ব্যাপক বিকাশ সাধন হয়েছিল। তো পাল রাজারা মূলত ব্রাহ্মণ ছিলেন না, সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিলেন। তারা বৌদ্ধ ধর্মে অনুরাগী হয়ে উঠেছিলেন। তবে শশাঙ্কের আমলে বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা হয়ে যায়। পাল যুগে মহাযান ধর্মের সঙ্গে অন্যান্য দান্ত্রিক দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযানের উদ্ভব হয়। তো যাই হোক, এরপর আমরা চর্যাপদে আলোচনা করব। চর্যাপদ বলতে কী বোঝায় না, চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের গানে ও কবিতা সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেছিলেন। এরপরে আমরা পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য কী ঘটনা ঘটেছিল সেই বিষয়টি আমরা আলোচনা করব। এই সময় দেখতে পাই যে পাল যুগের বাংলা শিক্ষা দীক্ষার ব্রাহ্মণদের থেকে বৌদ্ধদের প্রভাব অনেক বেশি পড়েছিল। কারণ তারা প্রথমেই বলেছি, তারা পাল যুগের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের উপাসক। বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা বহু বই কিন্তু আজকে হারিয়ে গেছে, এবং তিব্বতী ভাষা অনুবাদের মধ্যে দিয়ে এমন বেশ কিছু বইয়ের অস্তিত্ব আমরা এখনও লাভ করতে পারি। তো বৌদ্ধ দার্শনিকদের জ্ঞান চর্চার কেন্দ্র এই সময় ছিল মূলত বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলি। এরকমই কয়েকটি বৌদ্ধ বিহারের নাম হলো নালন্দা, ওদন্তপুরী, যেটা নালন্দার কাছে অবস্থিত। এছাড়া বিক্রমশিলা মহাবিহার, যেটি ভাগলপুরে বিহারে অবস্থিত। এছাড়া সোমপুরী মহাবিহার, বর্তমানে রাজশাহী জেলার পাহাড়পুরে। জগদ্দল মহাবিহার, যেটি উত্তরবঙ্গে অবস্থিত, পশ্চিমবঙ্গে। এছাড়া বিক্রমপুরী মহাবিহার ঢাকা জেলায় বাংলাদেশে অবস্থিত, ইত্যাদি এগুলি উল্লেখযোগ্য ছিল। কারণ তোমরা সকলেই জানো যে এই তখন বাংলাদেশ আর ভারতবর্ষ একই ছিল। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ, বিহার, এই টোটালটা নিয়েই বঙ্গ বলতে বোঝাতো। তো সেই বিষয়টা তোমাদের অলরেডি আমি আগের ক্লাসে বা আগের ভিডিওতে যখন সেকেন্ড অধ্যায় বা প্রথম অধ্যায় পড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম। তো যাই হোক, এখানে মূলত আচার্য ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিলেন বাঙালি। আচার্যদের মধ্যে অষ্টম ও নবম শতকে শান্তরক্ষিত, শান্তিদেব, কম্বলপাত, শবরীপাত, দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে দীপঙ্কর শ্রীজ্ঞান, গোরক্ষনাথ কান্নপাত ছিলেন উল্লেখযোগ্য। তো এরপর আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় বা বৌদ্ধ বিহারের কথা আমরা পড়ব, যেটি মূলত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় পঞ্চম শতকে আজকের বিহার রাজ্যে এই বিহার গড়ে উঠেছিল, নালন্দা বৌদ্ধ বিহার। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দাদের শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। হর্ষবর্ধন পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা ও জমির মালিকরা তো বটেই, এমনকি শুধু সুমাত্রা দ্বীপের শাসক এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছিলেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড় ইত্যাদি দেওয়া হতো বা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। শুধু তিব্বত, চীন, কোরিয়া, মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতেন পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশে ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্তও হয়েছিল। হিউয়েনসান সপ্তম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দা সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকতো। তাদের মধ্যে 1,500 জন শিক্ষক ছিল এবং 8,500 জন ছিল ছাত্র। মানে বুঝতেই পারছো সংখ্যাটা দেখে যে কত বড় বৃহত্তর একটি বৌদ্ধ সংঘ গড়ে উঠেছিল, বৌদ্ধ মহাবিহার গড়ে উঠেছিল। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল, এবং ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। কারা ক্ষতি করেছিল, কী ক্ষতি করেছিল, এই নিয়ে আমি বিস্তারিত দীর্ঘদিন আলোচনা করেছি। বখতিয়ার খলজি এবং তিনি কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন, কী উদ্দেশ্য ছিল, সেটি আমি আগের ক্লাসেও আলোচনা করেছি বহুবার। এ নিয়ে আমি আর বিস্তারিত আলোচনায় গেলাম না। এরপরে আমি বিক্রমশিলা মহাবিহারের কথা বলবো, যেটি মূলত পাল সম্রাট ধর্মপাল অষ্টম শতকে মগধের উত্তরভাগে গঙ্গা তীরে আধুনিক ভাগলপুরের কাছে বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী 500 বছর এটি টিকেছিল। এই মধ্যবিহারে বা মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা শিক্ষার জন্য 100 জনের বেশি আচার্য ছিলেন, এবং 3,000-এর বেশি ছাত্র এখানে পড়াশোনা করত।
এবং বিক্রমশীল ছিল ব্রজযান বৌদ্ধ মতদর্শার একটি বড় কেন্দ্র। এটি খুব ইম্পর্ট্যান্ট জায়গা। অনেক সময় প্রশ্ন আছে যে বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটি বড় কেন্দ্রের নাম কী ছিল, কোন মহাবিহারে বজ্রযান চর্চার হতো, তখন বলতে হবে বিক্রমশিলা মহাবিহার। এর গ্রন্থাগারে প্রচুর মূল্যবান পাণ্ডুলিপি ছিল। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন এই বিহারের অন্যতম আচার্য। এখান থেকেও প্রশ্ন আছে যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান কোথাকার পণ্ডিত ছিলেন, মহাচার্য ছিলেন, এই সময় প্রশ্ন আছে। এই মহাবিহারকেও ত্রয়োদশ শতকে তুর্কি অভিযানকারীরা ধ্বংস করেছিল। তো এটা গেল বৌদ্ধ মহাবিহারের কথা। এরপরে মূলত পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়, আমরা সবাই জানি। এর মধ্যে স্তূপ, বিহার, মন্দিরগুলো ছিল উল্লেখযোগ্য এবং পাল যুগের স্তূপগুলো মূলত শিখরের মতো দেখতে ছিল। বর্তমানে ঢাকা জেলার আশরাফপুর গ্রামে, রাজশাহীর পাহাড়পুরে, চট্টগ্রামে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে। অনেক সময় প্রশ্ন আছে এখান থেকে যে পাল যুগের যে কতগুলি বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে তা কোথায় কোথায় পাওয়া গেছে, কয়েকটার নাম লেখো, তখন এই নামগুলো বলতে হবে। তো যাই হোক, বৌদ্ধ বিহারগুলি ছিল ভিক্ষুকদের বাসস্থান, বৌদ্ধ জ্ঞান চর্চার কেন্দ্র। পাহাড়পুরে সোমপুরি বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। মন্দিরের মধ্যে সোমপুরি বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার, ইত্যাদি। এরপরে আমরা দেখব পাল আমলের ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পকলা সবথেকে উৎকৃষ্টতম উদাহরণ। অর্থাৎ আমরা এখন ভাস্কর্য নিয়ে আলোচনা করব, যেটি পাল যুগে উৎকৃষ্টতম পর্যায়ে পৌঁছেছিল। পাহাড়পুর প্রত্নক্ষেত্রে এর সবথেকে ভালো নিদর্শন। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যে পাল যুগের ভাস্কর্যের ক্ষেত্রে আমরা কোথাকার নিদর্শন সবথেকে উৎকর্ষতা লাভ করেছিল, তখন বলতে হবে পাহাড়পুরের নিদর্শন। এখানে মূল মন্দিরের গায়ে পাথরের ফলক রয়েছে, যেখানে বিভিন্ন স্থানীয় রীতির প্রভাব স্পষ্ট, যেখানে মূলত যার থিম ছিল, ফলকগুলির মূলত থিম ছিল বা বিষয়বস্তু ছিল রাধাকৃষ্ণ, যমুনা, বলরাম, শিব, বুদ্ধ, অবলোকি দেশ্বরের মূর্তি ইত্যাদি। এছাড়া সাধারণ মানুষের দৈনিক জীবন, সুখ দুঃখ ইত্যাদি কথা আলোচনা করা হয়েছে। যাই হোক, এই যুগে পাল যুগে অষ্টম নবম শতকে বরেন্দ্রভূমি ধীমান এবং তার ছেলে বিদপাল ছিলেন প্রসিদ্ধ শিল্পী। তারা ধাতব শিল্পে, ভাস্কর্য, চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। এখান থেকে একটি প্রশ্ন আসে অনেক সময় যে পাল যুগের বিখ্যাত দুজন শিল্পীর নাম উল্লেখ করে। তো সেন রাজাদের আমলে স্থানীয় গ্রাম শাসন ব্যবস্থার উন্নতি ঘটেছিল। স্থানীয় জনগণের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ শিথিল হয়ে এসেছিল এই সময়। সেন আমলে রাজ্ঞী বা রাজমহিষীদের উল্লেখ আছে। রাজপরিবারের মহিলাদের যে গুরুত্ব বেড়েছিল এ থেকে আমরা প্রমাণ পাই। তো যাই হোক, এই জায়গাটা আমরা মূলত সেন যুগের সঙ্গে পাল যুগের তুলনা করছি, যেখানে সমাজে সাধারণত সাধারণ মানুষের জীবন মোটামুটি সচ্ছল ছিল এবং পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর অনমনীয় হয়ে পড়েছিল। কারণ আমরা জানি কি যে পালরা ছিল মূলত বৌদ্ধ। পরবর্তীকালে সেন যুগে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বিস্তার করেছিল এবং সেনরা মূলত ব্রাহ্মণদেরকে পৃষ্ঠপোষকতা করেছিলেন, যে কারণের জন্য বর্ণ ব্যবস্থা এই সময় কঠিন হয়ে পড়েছিল। যাই হোক, পাল যুগের মতো সেন যুগেও কিন্তু বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেনি, কারণ ধর্মটা ছিল মূলত ব্রাহ্মণ ধর্মকে কেন্দ্রিক। সেন রাজারা ব্রাহ্মণ ধর্মকেই প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ ধর্মের মধ্যে বৈদিক ধর্ম, পৌরাণিক ধর্ম দুয়ের মিশ্রণ ঘটেছিল। ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পূজা করা হতো। সেন রাজাদের মধ্যে লক্ষণ সেন ছিলেন বৈষ্ণব, তার পূর্বসূরীরা ছিলেন শৈব। কাজেই এ থেকে বলার অপেক্ষা রাখে না যে সেন রাজারা মূলত ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা যুগের মতো সুযোগ সুবিধা খুব একটা পেত না। কারণ আমি প্রথমেই বলেছি, আগেও আলোচনা করেছি যে ধর্মটা নির্ভর করতো রাজাদের পৃষ্ঠপোষকতার উপরে। রাজারা যে ধর্মকে পৃষ্ঠপোষকতা করতেন বা যে ধর্মের মনোভাবা সম্পন্ন হতেন, সেই ধর্মই কিন্তু বিকাশ লাভ করত। তো পাল যুগে বৌদ্ধ ধর্ম যেমন বিকাশ লাভ করেছিল, সেন যুগে দেখবেন ব্রাহ্মণ ধর্মের বিকাশ লাভ করেছিল। অব্রাহ্মণ সবাইকে শঙ্কর বা শূদ্র হিসেবে ধরা হতো। এবং সেন যুগে লক্ষণ সেনের রাজসভার সভাকবি ছিলেন জয়দেব। তার বিখ্যাত গীত গোবিন্দ কাব্যের বিষয়বস্তু ছিল রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। লক্ষণ সেনের রাজসভায় আরেকজন কবি ছিলেন ধৈ, তিনি পবনদূত কাব্য লিখেছিলেন। এ যুগে আরও তিনজন কবি ছিলেন, গোবর্ধন, উমাপতিধর, শরণ। এই পাঁচজন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন। ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত শতোক্তি কর্ণামিত গ্রন্থে বিভিন্ন কবিতাদের লেখা স্থান পেয়েছে। অনেক সময় প্রশ্ন আছে যে শ্রীধর দাস কোন সময়কার কবি ছিলেন বা তিনি তার রচনা আমরা কোন সময় পাচ্ছি। তো যাই হোক, এবং সেন যুগে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষণ সেনের আগের দিন একজন কেউ কোশ্চেন করেছিলেন যে লক্ষণ সেনের সাহিত্য চর্চার বিবরণ দাও। তো বা সেই যুগে সাহিত্য কলা কতটা উৎকর্ষতা লাভ করেছিল আমরা কীভাবে জানতে পারি, তো সেই উত্তরটা আমরা এখানেই পেলাম। তো এরপরে আমরা যেটা বলবো, সেন যুগে ব্রাহ্মণ ধর্ম কঠোর অনুশাসনের সঙ্গে সঙ্গে সাহিত্যের যোগও ছিল আমরা বলতে পারি।
কারণ এই সময় রাজা বল্লাল সেন, লক্ষণ সেন দুজনেই ছিলেন স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। বল্লাল সেনের লেখা 4টি বইয়ের মধ্যে দানসাগর, অদ্ভুত সাগর 2টি বই পাওয়া গেছে। লক্ষণ সেনের মন্ত্রী হলাউদ বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্মণ সর্বস্ব নামে একটি বই রচনা করেছিলেন। অভিধান প্রণেতা সর্বানন্দ এবং গণিতজ্ঞ জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের আরও দুজন লেখক। তো যাই হোক, ডাক ও খনার বচনটা কিছু বলার নেই, এ নিয়েও আমি আলোচনা করেছি গুগল মিটের ক্লাসে তোমাদের সাথে। তো এই গেল মূলত সমাজ চর্চা এবং ধর্মীয় চর্চা, তার পাশাপাশি রাজনৈতিক চর্চা। পাল সেন যুগে সেন শাসনকালের সংক্ষেপে তুলনা করা যেতে পারে। এখানে মূলত তুলনা করা হচ্ছে পাল ও সেন যুগের মধ্যে। 400 বছরের বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়ে বসেছিল, 100 বছরের বেশি সময় সেন শাসন তা করতে পারেনি, সেটাই স্বাভাবিক। গোপাল যেমন রাজা হয়েছিলেন, তার পেছনে জনসমর্থন ছিল। আমরা সবাই জানি যে হর্ষবর্ধনের মৃত্যুর পর যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টি থেকে প্রকৃতিপুঞ্জ সেই সময় গোপালকে রাজা হিসাবে বসিয়েছিল সিংহাসনে। ঠিক বিজয় সেনের আমলে সেরকম কোনো জনসমর্থনের কথা আমরা জানতে পারি না। পাল শাসকরা যেভাবে বাংলা নিজেদেরকে শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেনি। শিক্ষা দীক্ষায় ধর্মচর্চায় পাল শিল্পকলা অনেক এগিয়ে ছিল সেনদের তুলনায়, সে কথা বলার অপেক্ষা রাখে না। এরপরে যে আমরা সাব পয়েন্টটা আলোচনা করব সেটা হলো ভারত ও বহির্বিশ্বে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতবর্ষে বহু বিচিত্র সংস্কৃতির লেনদেন সংঘাত পাওয়া গেছে। ভারতীয় সংস্কৃতির বহু নমুনা দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত, চীন প্রভৃতি অঞ্চলে পাওয়া যায়। বোঝা যায় যে নানা রকম সংস্কৃতির মেলামেশায় ভারতের বৈচিত্র্যময় জীবনযাপন গড়ে উঠেছিল এবং ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে ভারতের জ্ঞান চর্চা লাভবান হয়েছিল। দুই সংস্কৃতির মেলামেশার ছাপ পড়েছিল সমাজ সংস্কৃতি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। সেখানে পোশাক পরিচ্ছদ, খাদ্য, সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি থেকে প্রশাসনিক ধ্যান ধারণা বদলাতে থাকে। এবং এরপরে আমরা পড়ব যে অসিত দীপঙ্কর শ্রীজ্ঞানের কথা, যিনি ভারত ও বহির্বিশ্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ ছিলেন, যার নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বা দীপঙ্কর শ্রীজ্ঞান ব্র্যাকেটে অতীশ। বাঙালি বৌদ্ধাচার্যদের মধ্যে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত তিনি অতীশ, যার আনুমানিক সময়কাল 980 থেকে 1053। জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রমপুরের ব্রজযোগিনী নামক গ্রামে। তিনি ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। তো অনেক সময় প্রশ্ন আছে যে নাস্তিক পণ্ডিতের ভিটা নামে কার বাড়ি পরিচিত, কেন পরিচিত? তো যাই হোক, তিনি অদন্তপুরী বিহারে আচার্য শ্রীলক্ষ্মীদের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। এখান থেকে অনেক সময় প্রশ্ন আছে যে তিনি কার কাছে দীক্ষা নিয়েছিলেন। তিনি সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা গ্র্যান্ডপোপের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতও গিয়েছিলেন 1040 খ্রিস্টাব্দে। তিব্বতের রাজার নামটা মনে রাখবে। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে ওঠে। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন, মানে লোকাল ভাষায় অনুবাদ করেন। তার মূল গ্রন্থ সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদ পাওয়া যায়। অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র হিসাবে আজও পূজিত হয়। সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল, তাই এদেশে বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই বিষয়ে অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্গিলগিরি তুষারে ভয়ঙ্কর, জ্বলিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। কাজে তুমি বুঝতেই পারছো, এখান থেকে তিনি খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপনা করেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত তিনি লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিলগিরি মানে হিমালয় পর্বতমালা তিনি লঙ্ঘন করলেন, মানে পার হলেন। তুষারে ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর মানে যে বাধা বিঘ্ন অতিক্রম করে তিনি পর্বত পার হলেন। এবং জ্বলিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, অর্থাৎ বাঙালি দীপঙ্কর তিনি তিব্বতে গিয়ে জ্ঞানের দ্বীপ প্রজ্বলন করলেন। মানে বুঝতেই পারছো, তিব্বতে বৌদ্ধ ধর্মের ব্যাপকভাবে প্রভাব বিস্তার হলো। মহাযান বৌদ্ধ ধর্ম তিব্বতে ছড়িয়ে পড়লো। তাকে তিব্বতীয়রা বুদ্ধের অবতার হিসাবে পুজো করতে লাগলেন। এই সময় ভারতীয় শিল্প, ভাষা, সাহিত্যের চর্চা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারত মহাসাগরকে কেন্দ্র করে বাণিজ্য ও ধর্ম প্রচারের মাধ্যমে সাংস্কৃতিক যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছিল। কম্বোডিয়ায় রামায়ণের ঘটনাবলী নিয়ে নৃত্যসঙ্গীতই খুবই জনপ্রিয় ছিল। খ্রিস্টীয় 8ম শতকের ইন্দোনেশিয়ার বরবদুরের বৌদ্ধ মন্দির পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল।
বুঝতেই পারছো এই সময় এইভাবে বৌদ্ধ ধর্ম দক্ষিণ পূর্ব এশিয়ায় কীভাবে ছড়িয়ে পড়েছিল দেখো। দ্বাদশ শতকের প্রথম ভাগে কম্বোডিয়ায় আঙ্কোর ভাটের বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয়। পরে এখানেও বৌদ্ধরা উপাসনা করত। এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের গল্পগাথা খোদাই করা হয়েছে। তাহলে বুঝতে পারছো ভারতবর্ষের যে ধর্মীয় গ্রন্থ রামায়ণ মহাভারত, সেই রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্পগাথা খোদাই করে করে ভাস্কর্যের মধ্যে দিয়ে এই সমস্ত বহির্দেশের মন্দির গাত্রে ফুটিয়ে তোলা হয়েছে। তার মানে ভারতের ধর্ম কতটা মানুষকে প্রভাবিত না করলে আজকে সেই ইন্দোনেশিয়ার মন্দির গাত্রে, কখনো কম্বোডিয়ার আঙ্কোর ভাটের বিষ্ণু মন্দিরে এইভাবে আমরা, বা কখনো ইন্দোনেশিয়ার বড়বদুরের মন্দির গাত্রে আমরা এই সমস্ত নিদর্শনগুলো লাভ করতে পারি। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতবর্ষের সম্পর্ক একমুখী ছিল, সেটা ভাবা উচিত নয়। কারণ পান পাতা ও বেশ কিছু ফসল কীভাবে ফলাতে হয় তা এই সমস্ত প্রতিবেশী দেশগুলির থেকে ভারত শিখেছিল। অর্থাৎ বিটল মানে পান, অনেকেই জানো পান, সেই পান কীভাবে ফলাতে হয় বা অনেক কিছু অন্যান্য ফসল কীভাবে ফলাতে হয় সেইগুলি এই সমস্ত দেশগুলির থেকে ভারতবর্ষ শিখেছিল। এই সব দেশগুলি শিল্প, ধর্ম, লিপি ও ভাষার ক্ষেত্রে ভারতের অনেক প্রভাব ছিল। সেখানকার সমাজ সংস্কৃতি তার নিজস্ব মেজাজ বজায় রেখেছিল। তার মধ্যে স্থানীয় উপাদানের সাথে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির ছোঁয়া লেগেছিল। অর্থাৎ শিল্প সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল, এবং সেটি তখনই সম্ভব হয়েছিল যখন এরকম একজন মানে নোবেল পার্সন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি পাল যুগে পৌঁছেছিলেন মহাযান ধর্ম, বৌদ্ধ ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য তিব্বতে। এবং শুধু তিব্বত নয়, আমরা এই সময় দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এইভাবে বিভিন্ন দেশের মধ্যে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ল এবং ভারতের সংস্কৃতির মেলবন্ধন হলো, এবং বহির্দেশের মন্দির গাত্রে রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প কাহিনী ভাস্কর্যের মধ্যে দিয়ে ফুটে উঠতে লাগলো। এইভাবেই সাংস্কৃতিক আদান প্রদান ঘটলো। তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন নতুন নতুন বিষয়, ফসল ফলানো, পান ইত্যাদির মতো বিভিন্ন ফসল আমরা কিভাবে ফলাতে হয় তার জ্ঞান বা ধারণা লাভ করলাম। আমাদের এখানেও তাদের প্রভাব পড়লো, তাদের সমাজ সংস্কৃতির প্রভাব পড়লো। ঠিক একই রকমভাবে আমাদের ধর্মীয় প্রভাবও কিন্তু বাইরের দেশে গিয়ে পড়লো। এটাই মূলত আলোচনা করার কথা বলা হয়েছে এখানে। তো এই চ্যাপ্টারটা তৃতীয় অধ্যায়ের মূলত আজকে যেটা আলোচনা করলাম সেটা কমপ্লিট হয়ে গেল। আশা করি এই জায়গাটা আমি গুগল মিটে বারবারই পড়িয়েছি এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসাও করেছি কারোর যদি কোনো অসুবিধা থাকে বলার জন্য। তাও আমি তোমাদেরকে বলি, যদি কারোর কোনো অসুবিধা থাকে কোনো জায়গাটা বুঝতে, তোমরা আমাকে পার্সোনাল ফোন করতেও পারো, ফোন করেও জিজ্ঞাসা করতে পারো, তাহলে আমি বিষয়টা তাকে পার্সোনালি বুঝিয়েও দিতে পারি। আমার মনে হয় না কারোর কোনো সমস্যা আছে এই জায়গাটা। তো খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের, আশা করি তোমাদের ভালো লাগবে। পরীক্ষা সবার খুব ভালো হবে, সবাই মন দিয়ে পরীক্ষাটা দাও, বইটা খুঁটিয়ে পড়ো এবং সেখান থেকেই ভালো করে পরীক্ষাটা দেবে, দেখবে সবাই পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।